আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ক্লিয়ারলি শুনতে এবং দেখতে টেকতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে জানান। আচ্ছা, অল ওকে। দেখা যায়। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আমাদের আজকে বাস্তব সংখ্যার 4 নাম্বার লেকচার। তো বাস্তব সংখ্যা 4 নাম্বার লেকচার, মোট বাস্তব সংখ্যা নিয়ে 5টা লেকচার হবে। পাঁচটার মধ্যে আজকে 4 নাম্বার লেকচার। তো খুবই মনোযোগ দিয়ে করবেন, কারণ আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আমরা শিখব। আর আসলে সবগুলো টপিকই ইম্পর্টেন্ট, তারপরেও বলবো যে তার মধ্যেও যদি ইম্পর্টেন্সের কথা বলা যায়, আজকে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। তো আমরা শুরু করতে পারি, কি বলেন? আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো আমরা যে বাস্তব সংখ্যা সম্পর্কে শিখতেছি, হ্যাঁ, মানে বাস্তব সংখ্যা সম্পর্কে শিখছি। তো সেই সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের এতদিন পরে এসে আমি বাস্তব সংখ্যার মানে এই যে সংখ্যা যে আছে, সংখ্যার প্রকারভেদটা শেখাবো, এবং তার সাথে আজকে মৌলিক সংখ্যার এবং মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করা শুরু করব। ঠিক আছে? তাহলে এতদিন পরে এসে আমরা কি শিখতেছি, এখন এখন আমরা আজকে কি শিখবো? মূলত মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমরা শিখব। মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যার যে পার্টটা ছিল, সেই পার্টটা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এই পার্টটা আগে শিখে নেব। তো এটা শেখা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে খুবই মনোযোগ সহকারে আমাদেরকে কিন্তু শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড। হুম, আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আহ, পৃথিবীতে যে সংখ্যাগুলো আছে, পৃথিবীতে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আমি সংখ্যার যদি প্রকারভেদ বলি, হ্যাঁ, সংখ্যার প্রকারভেদ একবারে বাম পাশে লিখে দিলাম। এটা একটু আমি লিখে দিলাম, এটা এটা একটু মাথায় রাখেন যে সংখ্যাগুলোকে যদি আমি ভাগ করি, সংখ্যাগুলোকে ভাগ করি, তার প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই এক প্রকারের সংখ্যাকে আমরা বলবো হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব। আরেক প্রকারের সংখ্যাকে বলবো আমরা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, বা কাল্পনিক সংখ্যা। রাইট? আচ্ছা, ঠিক আছে। এই এই দুটা জিনিস আমরা শিখব। তো এখন এই সংখ্যাকে যে দুইটা ভাগে ভাগ করা যায়, সংখ্যাকে যে দুইটা ভাগে ভাগ করা যায়, আহ, এই সংখ্যার দুইটা ভাগের কথা যদি আমরা বলি, তার একটা ভাগ হচ্ছে বাস্তব সংখ্যা। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনারা খুবই ভালো, আপনারা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেন, খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে ক্লাস না করে মানে অযথা প্রশ্ন প্রশ্ন মানে এমনি এমনি প্রশ্ন জিজ্ঞেস করেন না, তাহলে কিছুই বুঝবেন না। তো দেখো, সবাই সবাই দেখুন যে এই বাস্তব সংখ্যা যে আছে, বাস্তব সংখ্যাকে প্রধানত আমাদের দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা একটা পার্টের নাম হচ্ছে মূলদ সংখ্যা, সবাই মনে রাখেন, মূলদ সংখ্যা। আরেকটা পার্টের নাম হচ্ছে অমূলদ সংখ্যা। নামগুলোর ইংলিশগুলো আমি পাশে পাশে লিখতেছি না, তারপরে ইংলিশগুলো বলে দিতে পারি। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংরেজি কি? রিয়েল নাম্বার। আচ্ছা, মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে আহ, আমাদের হচ্ছে রেশনাল নাম্বার। আর অবাস্তব সংখ্যার মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে? আমরা মূলদ আর অমূলদ পড়ছিলাম না? মনে আছে যে মূলদ কোনগুলা, অমূলদ কোনগুলা? আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যে মূলতের মধ্যে কে কে থাকে বলেন তো? যে যতগুলা পূর্ণ সংখ্যা থাকে, যতগুলা ভগ্নাংশ সংখ্যা থাকে, এগুলো কি সবগুলাই কি মূলদ সংখ্যার মধ্যে পড়ে না? এই জন্য এই মূলদ সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে মানে একে তো পূর্ণ সংখ্যাগুলো, একে তো পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো মূলদ।
আর উপরন্তু হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যাগুলোও হচ্ছে মূলদ। কথা কি বোঝা গেছে? মানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো মূলদ, এটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যাগুলোও মূলদ, আবার ভগ্নাংশ সংখ্যাগুলোও মূলদ। ঠিক আছে, এটা কিন্তু আমরা শিখছিলাম যে মূলদ সংখ্যার মধ্যে আমি বলছিলাম যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, যতগুলো দশমিক সসীম দশমিক সংখ্যা আছে, মানে যেগুলো দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যায় সেগুলো হচ্ছে মূলদ। আবার যেগুলো ভগ্নাংশ সংখ্যা সেগুলোও কিন্তু মূলদ সংখ্যা। আচ্ছা, এখন এইটার মধ্যে আমি যদি বলি পূর্ণ সংখ্যা, এখন অনেকের পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা ঠিক থাকে না। পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে যেটা খণ্ড না সেটাই কিন্তু পূর্ণ সংখ্যা। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে পূর্ণ সংখ্যার ইংরাজি কি? পূর্ণ সংখ্যার ইংরাজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরাজি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝা গেছে? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ওকে, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো যে জিরো কি কোনো পূর্ণ সংখ্যা? ইয়েস অর নো? জাস্ট আপনারা ইয়েস নোতে অ্যান্সার দেন। বলেন তো জিরো কি কোনো পূর্ণ সংখ্যা? জিরো কি কোনো পূর্ণ সংখ্যা? জিরো কি মনে হয়? অ্যান্সার হচ্ছে ইয়েস। অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ কি? এটা তো ভাঙ্গা কোনো সংখ্যা না, মানে ভগ্নাংশ সংখ্যা না হইলেই সেটা পূর্ণ সংখ্যা। মানে বা এই পূর্ণ সংখ্যাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, মানে আমি এইভাবে এই পাশে লিখি যে প্রথমটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যেটা মাইনাস আর কি, ঋণাত্মক সংখ্যা। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যার মধ্যে, আরেকটা হতে পারে শূন্য, আরেকটা হতে পারে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। রাইট? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে একটা হইতে পারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হতে পারে শূন্য, আরেকটা হইতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা হচ্ছে এই তিন প্রকারের। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। দুই একটা বইয়ে পূর্ণ সংখ্যার ইংরাজি ভুল করে লিখছে, মানে ওরা মনে করছে পূর্ণর ইংরাজি হোল নাম্বার লেখে পূর্ণ সংখ্যার ইংরাজি, কিন্তু পুরোপুরি ভুল। পূর্ণ সংখ্যার ইংরাজি হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এইটার অ্যাকুরেটটা আপনারা বোর্ড বইয়ে পাবেন, ক্লাস 9-10-এর বোর্ড বইও দেওয়া আছে। হ্যাঁ, এ এ ইয়েতেও দেওয়া আছে। আচ্ছা, একজন লিখছে জুমে ক্লাস করতে চাই। জুমে ক্লাস করতে যারা চান সমস্যা নাই। হ্যাঁ, যদিও এটা ফেসবুক লাইভের ক্লাস, তারপরও জুমে আমি সুযোগ দিয়েছি, জুমের আইডি পাসওয়ার্ড আমি শেয়ার করেছি, সেটা আপনারা ফিচার্ড অপশনে গিয়ে পাবেন। ফিচার্ড অপশনটা আপনার গ্রুপের মধ্যে দেখেন, ফিচার্ড অপশনে গিয়ে ক্লিক করলে ওখানে জুমের আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন। যারা কিন্তু জুমে ক্লাস করতে এসে অনেকেই কিন্তু ঠিক আছে, জুমে ক্লাস করতে এসে অনেকে শুনতে পাবে না, কারণ কি? ওই যে ক্লাস করা শিখে নাই, যে যারা শিখেন নাই জুমে কিভাবে করে কল ওভার ইন্টারনেটে ক্লিক করতে হয়, তারা আবার ফেসবুক লাইভেই ক্লাস করেন, সমস্যা নাই। ওকে, গেল। এখন এই যে তিনটা যে সংখ্যা আছে ইন্টিজার, এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, জিরো, আর পজিটিভ ইন্টিজার। এই যে দেখেন পজিটিভ ইন্টিজার যে আছে, আচ্ছা নেগেটিভ ইন্টিজার কারা, মানে নেগেটিভ পূর্ণ সংখ্যা কারা? মনে করেন যে -6, -5, -100, মাইনাস দিয়ে যেগুলো শুরু, -2, -1, এগুলো এগুলো হচ্ছে নেগেটিভ পূর্ণ সংখ্যা। শূন্য, শূন্য তো শূন্যই। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4, কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে কিন্তু, তাই না? ধনাত্মক, পজিটিভ হবে, পূর্ণ সংখ্যা হবে। 1 কোটি, 1 লক্ষ, 1 বিলিয়ন, এগুলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা স্যার, 1 নম্বর ক্লাসে 10টা প্রশ্ন সলভ করে বলেছিলেন 3 রুট অ্যান্সার 2, 3 অ্যান্সার 2, দুই তো দুই তো অমূলদ সংখ্যা। না না, দুই তো মূলদ সংখ্যা, দুই মূলদ সংখ্যা। একজন লিখছে যে দুই তো অমূলদ সংখ্যা। দুই অমূলদ কেন হবে? এই যে পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা, √2 হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, ওপ্পো A3, ওপ্পো A3 আপনার নাম দিয়ে প্রবেশ করবেন। হ্যাঁ, 2 তো মূলদ সংখ্যা, 2 তো এক পূর্ণ সংখ্যা, এটা আবার অমূলদ হতে যাবে কেন? √2 হচ্ছে অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। ওই যে পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ যদি ওইটা পূর্ণবর্গ না হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, গেল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে এই যে পজিটিভ ইন্টিজার না, পজিটিভ ইন্টিজার যে আছে, এইটার আরেকটা নাম আছে, পজিটিভ ইন্টিজারের আরেকটা নাম আছে, পজিটিভ ইন্টিজারের আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আপনারা নাম শুনছেন স্বাভাবিক সংখ্যা? আপনারা কি স্বাভাবিক সংখ্যা নামটা শুনেছেন? স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে বলেন তো
এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যে আছে, এইটা কি কখনো নেগেটিভ হতে পারবে? হ্যাঁ, মানে এটা কি কখনো নেগেটিভ হতে পারবে? মানে আমি বলছি পজিটিভ ইন্টিজার মানেই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এটা কি তাহলে নেগেটিভ হতে পারবে? নেগেটিভ হতে পারবে না। জিরো জিরো হতে পারবে? পারবে না। তাহলে এই পজিটিভ ইন্টিজার বা স্বাভাবিক মানে আমাদের যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা, ওই যে 1 2 3 4 এইভাবে করে চলতে থাকবে। এক থেকে শুরু হবে, একবারে মানে অসীমের আগ পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, একবারে চলতে থাকবে, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি হইতে থাকবে, কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। ভগ্নাংশ হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ পজিটিভ ইন্টিজার মানেই হচ্ছে ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমরা কি পাইলাম? মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হচ্ছে তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে ধনাত্মক। তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এটা মাথায় রাখতে হবে। মানে যেটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে সবাই সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমাদের আমাদের বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের কোনটার পরে কি আসতেছে, এই বিষয়গুলো ক্লিয়ার। যে আমাদের মাথায় রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আপনার ভিডিওটা সরালে ভালো হয়, ভিডিও দেখতে অসুবিধা হয়। ওকে, ভিডিওটা সরাই দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। আচ্ছা, আপনার কি ক্লিয়ার বুঝতে পারছেন? না, কোনো সাউন্ড টাউন হয় না, সব ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন এখন মজার বিষয়। তাহলে আমরা আমরা কি পাইলাম? আমরা একটু সামারি করি আরেকবার। তাহলে প্রথমে ছিল বাস্তব সংখ্যা। এই এই ভিডিওটা অফ করেন। আমার ভিডিও অফ করে লাভ কি? এই যে আরেকজন ভিডিও অন করে দিয়ে রাখছে, এই জন্য আমি করতে চাই না। তা আবার ভিডিও অফ করতে বলছি? আবু মুসা, আপনি টেরও পান না যে আপনার ভিডিও অন আছে? স্যান্ডো গেঞ্জি দিয়ে ভিডিও অন করে রাখছেন, এটা কোনো হইল? আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন, আমি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার যে দুইটা, আমি বললাম যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। সেটাকে আমি আরেকভাবে করে বলে দিই, একটা হচ্ছে মূলদ, আরেকটা ছিল কি অমূলদ। ঠিক আছে, একটা ছিল মূলদ, একটা ছিল অমূলদ। আচ্ছা, গেল। এরপরে মূলদকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হইল পূর্ণ পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করি? পূর্ণ সংখ্যাকে আমরা এইবার তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরো আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যারই আরেকটা নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। মানে এই পজিটিভ ইন্টিজারের এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা যে আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম কি বলেন তো? স্বাভাবিক সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি? স্বাভাবিক সংখ্যা, এই আর কি, এই পর্যন্ত এটা শিখিয়েছি। আচ্ছা, এখন এখন খেয়াল করেন। আচ্ছা, এই জিনিসটা এই পাশে থাকুক, এই পাশে থাকুক। হুম, এখন দেখেন, এখন খেয়াল করেন। এখন এই যে স্বাভাবিক সংখ্যা যে আমরা বললাম, বলেন তো স্বাভাবিক সংখ্যার মধ্যে নেগেটিভ নেগেটিভ সংখ্যা আছে কি নাই? ইয়েস অর নো? আছে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ সংখ্যা আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে? স্বাভাবিক সংখ্যার মধ্যে
স্বাভাবিক সংখ্যার মধ্যে অবশ্যই শূন্য নাই, শূন্যও নাই, নেগেটিভও নাই, শুধুমাত্র ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে, ভগ্নাংশ জিনিসও নাই, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, তাই না? ওকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাই কিন্তু স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এখন আমরা যদি জিজ্ঞেস করি স্বাভাবিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়, এই স্বাভাবিক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। খুবই ইন্টারেস্টিং 3টা ভাগ আজকে শিখবেন আপনি। স্বাভাবিক সংখ্যা কোনগুলা মনে পড়ছে তো? এই 1 থেকে শুরু, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভাগ। এরকম করে করে একবারে লক্ষ কোটি পর্যন্ত পূর্ণ যেই সংখ্যাগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এখন খুবই ইন্টারেস্টিং, স্বাভাবিক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা না, স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো বা নেগেটিভ নাই, আমি তো বললামই স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এতক্ষণ থেকে কি শিখাইলাম? পূর্ণ সংখ্যা 3 প্রকারের, মানে জিরো হইতে পারে, নেগেটিভ হইতে পারে বা পজিটিভ হইতে পারে। তাই এই পজিটিভ যেগুলো পজিটিভ পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, এগুলোকেই বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ওকে, এইটার প্রথম যে স্বাভাবিক সংখ্যার পার্টটা, এটাকে বলে মৌলিক সংখ্যা, মৌলিক প্রাইম নাম্বার, এটাকে বলে প্রাইম নাম্বার। আর সেকেন্ড যেটা, সেটাকে বলা হচ্ছে যৌগিক, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। হ্যাঁ, কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে অমৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যাও বলা যায়, অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু দুইটা। আপনি একটু কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলো মানে দেখে এটাতে লাভ কি? কোশ্চেনই তো করি নাই। এই চারুলতা, কমেন্ট পড়ার দিকে মনোযোগ দেন। আপনারা এত কমেন্ট করতেছেন কেন? যখন আমি কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করেন, এমনি এমনি কমেন্ট করেন না। এমনি এমনি কমেন্ট করে লাভটা কি? জিরো ঋণাত্মক সংখ্যা বলা হয়নি, জিরো ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। এই যে জিরো, জিরো মাঝখানে আছে, এইখানে আছে ঋণাত্মক সংখ্যা, এইটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তারপরে হচ্ছে জিরো, তারপর হচ্ছে ধনাত্মক সংখ্যা। আপনি জিরোর চেয়ে বড় যদি হয় তাহলে সেগুলাকে ধনাত্মক বলা হয়, জিরোর চেয়ে ছোট হইলে সেগুলাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। জিরো ধনাত্মক না, ঋণাত্মক না। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এখন আমাকে বলেন, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক। মৌলিকও না যৌগিকও না, এরকম একটা স্বাভাবিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 3 নাম্বারে। বলেন তো? হ্যাঁ, এইটা আছে 3 নাম্বারে, বলেন এটা কে? মৌলিকও না যৌগিকও না, যেটা মৌলিকও না যৌগিকও না, এটা হচ্ছে ওয়ান। ওয়ানকে মৌলিক সংখ্যাও বলা হবে না, যৌগিক সংখ্যাও বলা হবে না, সেইটা, সেই জিনিসটার নাম হচ্ছে ওয়ান। ন্যাচারাল নাম্বার কিন্তু জিরো না, ওই যে ন্যাচারাল নাম্বার জিরো একজন লিখছে, ও না, আর হ্যাঁ আরেকজন লিখছে নিউট্রাল নাম্বার জিরো। হ্যাঁ, নিউট্রাল, জিরো তো নিউট্রাল, নিরপেক্ষ নাম্বার, সমস্যা নাই। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে তো জিরো নাই, স্বাভাবিক সংখ্যা তো ওয়ান থেকে শুরু, ওয়ান থেকে যে কোটি কোটি পর্যন্ত আছে সেটার মধ্যে একটা পার্ট হচ্ছে ওয়ান। আর ওয়ান বাদে হয় ওইটা মৌলিক হবে, না হলে ওইটা যৌগিক হবে, কিন্তু ওয়ান মৌলিকও না যৌগিকও না। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, আচ্ছা। তাহলে আসেন এখন আমরা মৌলিক সংখ্যার একটু বিষয়টা আমরা বুঝি, যে মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার পার্টটা একটু আমরা বুঝে নেই। আচ্ছা, এই যে মৌলিক সংখ্যা যে আছে, মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, আরেকটা আছে হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা যে পার্টটা আছে। আচ্ছা, এই যে মৌলিক সংখ্যা, এদের যদি আপনি সংজ্ঞায়িত করেন, অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দ্বারা বিভাজ্য না, তাকেই মৌলিক সংখ্যা বলে। কিন্তু মৌলিক সংখ্যার একটা বা প্রাইম নাম্বারের একটা সুন্দর রকমের সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যার কোনটা? আচ্ছা, এক মৌলিক না কেন, এক এক মৌলিক বা যৌগিক না কেন? হ্যাঁ, এটাই তো বলতেছি। আচ্ছা, যার উৎপাদক, যার উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক বা গুণনীয়ক দুটি, তা হচ্ছে মৌলিক, তা হচ্ছে মৌলিক। যার উৎপাদক বা, যার উৎপাদক বা গুণনীয়ক দুইয়ের বেশি, সেটা হচ্ছে কম্পোজিট বা তা হচ্ছে যৌগিক বা কম্পোজিট। আচ্ছা দেখেন, এক্সাম্পল কি?
মনে করেন আপনি যদি দুই দুই এক মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তাহলে দুইয়ের যদি আপনি গুণনীয়ক বের করেন, তাহলে দুইকে আপনি কি কি দ্বারা ভাগ করতে পারবেন? এক এবং দুই দ্বারা। আচ্ছা, তিনকে যদি আপনি ভাগ করেন, তিনকে আপনি ভাগ করতে পারবেন এক এবং তিন দ্বারা। চারকে ভাগ করতে পারবেন কি কি দ্বারা? এক, তার সাথে দুই এবং চার দ্বারা। খেয়াল করেন। পাঁচকে আপনি ভাগ করতে পারবেন এক এবং পাঁচ দ্বারা। ছয়কে ভাগ করতে পারবেন কি কি দ্বারা? মানে পূর্ণ সংখ্যা পাবেন, মানে যেগুলো গুণনীয়ক আর কি, নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এক দ্বারা, দুই দ্বারা, তারপরে তিন দ্বারা ভাগ করলে তিন দ্বিগুণে ছয়, চার দ্বারা তো যাবে না, পাঁচ দ্বারাও যাবে না, ছয় দ্বারা। সাতকে কি দ্বারা? এক এবং সাত দ্বারা। আটকে কি দ্বারা? এক দ্বারা যাবে, দুই দ্বারা যাবে, তিন দ্বারা যাবে না, চার দ্বারা যায়, পাঁচ দ্বারা যায় না, ছয় দ্বারা যায় না, সাত দ্বারা যায় না, আট দ্বারাই যায়। আচ্ছা, নয়কে কি দ্বারা যায়? এক দ্বারা, নয়, তিন তিনে নয়, নয় দ্বারা। এই তো কাহিনী। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে আমরা একটু ডিস্ট্রিবিউট করি। দেখেন, এর গুণনীয়ক সংখ্যা কয়টি? দুইটি। এর গুণনীয়ক সংখ্যা দুইটি। এর গুণনীয়ক সংখ্যা কয়টি? দুইটি। এর গুণনীয়ক কয়টা? তিনটা। এর কয়টা? দুইটা। এর কয়টা? চারটা। এর কয়টা? দুইটা। এর কয়টা? চারটা। এর কয়টা? তিনটা। তাহলে যার গুণনীয়ক দুইটা করে তারা হচ্ছে মৌলিক, যার গুণনীয়ক হচ্ছে দুইটা করে। শুধুমাত্র এক এবং ওই সংখ্যা হচ্ছে গুণনীয়ক। এই যে দুই এর গুণনীয়ক হচ্ছে এক এবং দুই। এই লাগাই দাও, লাগাই দাও প্রাঞ্জ, যাবি আর দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং দুই, মানে এক এবং ওই সংখ্যাটাই হচ্ছে ওর গুণনীয়ক, মানে এক এবং দুই ছাড়া আর কিছু দিয়ে যায় না। তিনের গুণনীয়ক এক এবং তিন, যে তিনকে এক আর তিন ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ যায় না। চারের গুণনীয়ক হচ্ছে এক, দুই এবং চার, তার মানে এক এবং চার ছাড়াও একে দুই দ্বারা ভাগ করা যায়, তাই এ কিন্তু মৌলিক সংখ্যা না। ক্লিয়ার? বুঝা গেছে? যার গুণনীয়ক দুইয়ের চেয়ে বেশি সেইটা যৌগিক সংখ্যা, যার গুণনীয়ক দুইটি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এক এমন একটা সংখ্যা যার গুণনীয়ক শুধু একটা। তাহলে এক, এক যে গুণনীয়ক, একের গুণনীয়ক কয়টা বলেন তো? একের গুণনীয়ক কয়টা? একটি। একের গুণনীয়ক একটি। যেহেতু একের গুণনীয়ক একটি, তাই এককে মৌলিক সংখ্যা বলা যাবে না। কথা কি বোঝা গেছে? এককে মৌলিক সংখ্যা বলা হয় না এই কারণে, কারণ মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে দুইটা। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হবে? দুইটা হবে। কিন্তু একের গুণনীয়ক কয়টা? একটা, শুধুমাত্র এক। সেই জন্য এক মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? বোঝা গেছে? মানে এক কেন মৌলিক সংখ্যা না, এটা যদি আপনাদের ভাই ভাই জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? যে সকল সংখ্যার গুণনীয়ক দুইটি তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন দুইয়ের গুণনীয়ক এক এবং দুই, তিনের গুণনীয়ক এক এবং তিন, সাতের গুণনীয়ক এক এবং সাত। কিন্তু একের গুণনীয়ক শুধু একটি, তাই একে মৌলিক সংখ্যা বলা হবে না। ক্লিয়ার? বুঝা গেছে? মানে এক কেন মৌলিক সংখ্যা না? এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার প্রকারভেদের মধ্যে একটা আছে হচ্ছে কি সংখ্যা? এক। আরেকটা আছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। এটা মৌলিকও না, এক মৌলিকও না, যৌগিকও না। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। এই জিনিসটা মানে অনেকে আছে এক মানে এক, একের কোনো নাম নাই। আর এককে মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম প্রথম কথাটা আমি বললাম। আচ্ছা, সেকেন্ড কথা, এই যে মৌলিক সংখ্যাগুলো যে আছে, এখন আমরা মৌলিক সংখ্যাগুলো সম্পর্কে আমরা একটু বলি। মৌলিক সংখ্যা, আচ্ছা, প্রথম প্রথম কথা হচ্ছে, প্রথম যেই বিষয়, যে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট জিরো কি মূলদ সংখ্যা? অবশ্যই জিরো মূলদ সংখ্যা। জিরো পূর্ণ সংখ্যা আমি বললাম না? আর পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যার থেকেই ভাগ আসছে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, তার মানে অবশ্যই জিরো মূলদ সংখ্যা। এই যে কোশ্চেনটা করছেন, এটা কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে। মূলদ সংখ্যারই তো ভাগ আসছে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যেই তো একটা ছিল জিরো। জিরো, তারপরে নেগেটিভ, পজিটিভ, এরা সবাই তো আসছে কি পূর্ণ সংখ্যা থেকে। পূর্ণ তো আসছে মূলদ থেকে, তার মানে অবশ্যই মূলদ সংখ্যা এগুলো। ক্লিয়ার? অবাস্তব সংখ্যা নিয়ে আলোচনা হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? দুই।
এবং 2 হচ্ছে একমাত্র একমাত্র কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। জোড় মানে জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা 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 আসলে জোড়। পৃথিবীতে সকল মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড়, শুধুমাত্র 2 বাদে। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, তো এরপরে এরপরে একটা প্রথম প্রথম যেটা আমি ট্রিক্স বলবো, প্রথম যেই ট্রিক্সটা আমি কথাটা বলবো, প্রথম যেই জিনিসটা আপনারা খেয়াল করবেন, হ্যাঁ আগে বুঝেন তারপরে কোশ্চেন করেন। ফাতেমা একটা রাখি অস্থির কথা বলছে, অস্থির কথা বলছে। হ্যাঁ আগে বুঝে নেন তারপরে কোশ্চেন করেন, কারণ কোশ্চেন কোশ্চেন করতে মানে কোশ্চেন করলে আপনি আমার কথাগুলোকে কি করতেছেন, স্কিপ করে যাচ্ছেন। তাহলে কিন্তু স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সেজন্য সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, লিখতে হবে, এই জন্য ভালো করে। তাহলে না আপনি উপকৃত হবেন, আপনাকে উপকার পাইতে হবে। শুধু এন্টারটেইনমেন্ট তো না, এটা তো এন্টারটেইনমেন্ট, আপনাকে অবশ্যই উপকার পাইতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমি 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা বের করার একটা সিস্টেম শিখাচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা যে আছে, 25টি মৌলিক সংখ্যা যে আছে, এগুলো বের করার আমি একটু সিস্টেম শিখাচ্ছি। সেটা সেটা কি, সেই সেই জিনিসটা কি? মনে করেন আপনাকে কেউ বলল যে 79 মৌলিক সংখ্যা কিনা, অথবা কেউ বলল 91 মৌলিক সংখ্যা কিনা। তো আপনি কিভাবে করে আপনি হিসাবটা করবেন যে মৌলিক কিনা? হ্যাঁ, মৌলিক কিনা এটা আপনি কিভাবে বলবেন যে নিচের কোনটি মৌলিক? এটা কিভাবে করে বলবেন? তো 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এটা বের করার একটা সিস্টেম আমি আপনাদেরকে বলি। মৌলিক সংখ্যা কি না এটা যাচাই করার সিস্টেমটা হচ্ছে যে, মনে করেন একটা সংখ্যা মৌলিক কিনা এটা যাচাই করার সিস্টেমটা হচ্ছে এই সংখ্যাটাকে মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করলেই হয়ে যাবে, আপনাকে যৌগিক সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে না। মানে আপনাকে ট্রাই করতে হবে এটা 2 দ্বারা ভাগ যায় কিনা, 2 এর পরে মৌলিক আছে কি 3 দ্বারা ভাগ যায় কিনা, তাই না? এরকম করে করে 5 দিয়ে ভাগ যায় কিনা, এগুলো দিয়ে ট্রাই করতে হবে। তো প্রথম প্রথম আগে আপনাকে জানতে হবে এগুলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিকগুলার যেগুলো কোশ্চেন আসে, বেশিরভাগ কোশ্চেন আসে, হ্যাঁ সেই সেই কোশ্চেনগুলার যদি আপনি অ্যান্সার পাইতে চান, তো প্রথম পাইতে হবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এই 4টা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা, তাই না? 1 থেকে 10-এর মধ্যে এই 4টা মৌলিক সংখ্যা আছে। কারণ এই যে একটু আগে যেভাবে করে বললাম, এগুলো আপনারা সবাই পারেন। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো সবাই পারেন। ইভেন 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোও কিন্তু আপনারা পারেন। 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো পারেন। তাও লিখে রাখি 10 থেকে 20 পর্যন্ত। 10 থেকে 20 পর্যন্ত কি কি আছে? 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 15 তো 5 দিয়ে যায়, 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা। মানে বিজোড়গুলা দেখলেই হয়ে যাচ্ছে যে বিজোড়গুলা আসলে মৌলিক হতে পারে। তো বিজোড়গুলা সবগুলাই লিখবো যে 11, 13, 15, 17, 19। তার মধ্যে 15 সংখ্যাটা তো আসলে 5 দিয়ে যায়, 3 দিয়ে যায়। তার মানে তো 15 তো মৌলিক হবে না। তার মানে এই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 4টা আছে, এখানে 4টি মৌলিক সংখ্যা আছে। এই তো। আচ্ছা গেল। এখন আমার কথা হচ্ছে যে কিভাবে মৌলিক সংখ্যা কিনা কিভাবে করে হিসাব করবেন। দেখেন সবাই সব মনোযোগ দেন, খুব সুন্দর করে মনোযোগ দিবেন। কিভাবে মনোযোগ দিবেন? সিস্টেমটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা দেখে আপনি কিভাবে বুঝবেন সেটা মৌলিক কিনা, সেটা যদি 1 থেকে 100-র মধ্যে হয়। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আগে আমি বলে দিব, সেটা হচ্ছে 49, 77 আর 91। এই 3টা সংখ্যা আগে মুখস্থ করবেন। এই 3টা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, শুধুমাত্র মানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। 7 7 49, হ্যাঁ 7 11 77, 7 13 হচ্ছে 91। যেহেতু 7 দ্বারা বিভাজ্য, এরা হচ্ছে মৌলিক নয়। এই 3টা সংখ্যা খুব ইম্পর্টেন্ট। এই 3টা সংখ্যা ঝাড়া মুখস্থ। প্রথমে ঝাড়া মুখস্থ করে ফেলবেন। কি কোন 3টা সংখ্যা বলেন তো? যে মানে 4 4 2 2 3 2 2 3 2 1। কিছু কিছু আমি কমেন্ট দেখে আমি খুবই আশাহত হই। মানে এত থেকে এতর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আমি কি এটা পড়াচ্ছি? মানে অযথা এই কমেন্টগুলো করার মানেটা কি? আমি একটা জিনিস বুঝি নাই। আমি তো বলি নাই যে হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে কয়টা, 10 থেকে 20-এর মধ্যে কয়টা। এই কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, সেটা কি ওইটা দিয়ে হবে? এটা অযথা কেন কমেন্ট করতেছেন? আমি মানে পুরাই মানে কমেন্টটা দেখে এই কমেন্ট করেন না। এটা হচ্ছে বোকামির লক্ষণ, খুবই বোকামির লক্ষণ।
ঠিক আছে? ওকে, দেখেন তাহলে 49, 77 এবং হচ্ছে 91, এই সংখ্যাগুলা 7 দ্বারা বিভাজ্য। যেমন এটা সাথে সাথে আর 7 দ্বারাই বিভাজ্য, এটা সাথে সাথে 11 দ্বারাও বিভাজ্য, এটা আবার সাথে সাথে 13 দ্বারাও বিভাজ্য। মানে 7 11 77, 7 13 হচ্ছে 91। হুম, তাহলে এখন এখন কথা হচ্ছে যে এই তিনটা যে সংখ্যা আছে এরা হচ্ছে মৌলিক না, এটা আগে আপনি মুখস্থ করে ফেলেন। 49, 77 এবং 91, এই তিনটা সংখ্যা মৌলিক না। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড, আর কে মৌলিক না? জোড় তো মৌলিক হবে না, জোড় সংখ্যা মৌলিক নয়, মৌলিক নয়। আর কি অবস্থা? যদি যদি মানে 2 ডিজিট বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে শেষে যদি 0 বা 5 থাকে, যদি 0 বা 5 থাকে, হ্যাঁ 0 বা 5 থাকে, তাহলে মৌলিক না। কারণ 0 বা 5 থাকলে সেগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক নয়। এই তিনটা জিনিস বুঝবো আমাদেরকে। শুধু এই এই তিনটা জিনিস মাথায় রাখার পরে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু বলতেছি, আমি শিখাচ্ছি কিন্তু 1 থেকে 100 পর্যন্ত আগে শিখাচ্ছি। হ্যাঁ, তা তা এই যে 1 থেকে 100-র মধ্যে 49, 77 এবং 91 মৌলিক না, জোড় সংখ্যাগুলো মৌলিক না। যদি শেষে 0 বা 5 থাকে, মৌলিক না। আর শেষ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা ট্রাই করতে হবে। 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে ট্রাই করে? যদি আমার 1 থেকে 100-তে তো দুইটাই অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক মনে করেন যে আমার কাছে আছে 63, তাহলে 6 আর 3 যোগ করে দেখবো যে 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, 9 সংখ্যাটা তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে 63ও 3 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক হবে না। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মৌলিক হবে না, তাহলে মৌলিক নয়। এই তিনটা, এই যে ক্রাইটেরিয়া 4টা, এগুলো বাদ দিয়ে যা সংখ্যা আছে তারা হচ্ছে মৌলিক। কথা কি বুঝা গেছে? 1 থেকে 100 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে 49, 77, 91 মৌলিক না। 2 নাম্বার জোর হইলে মৌলিক না, কারণ এটা তো 2 দ্বারা বিভাজ্য। শেষে 0 বা 5 থাকলে মৌলিক না, কারণ এরা 5 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা ট্রাই করব কিভাবে করে, যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক হবে না। যেমন আমি যদি বলি 61, 61 সংখ্যাটা জোড় না, তাহলে মৌলিক হতে পারে। প্রথম 61, 49, 77, 91 এর মধ্যে 61 নাই, তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া ফিল আপ করছে মৌলিক হওয়ার। জোড় না, ঠিক আছে। শেষে 0 বা 5 নাই, ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য কিনা, 6 আর 1 যোগ করলে 7 হয়, 7 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পেরেছি? মানে মৌলিক কিনা এটা যাচাই করার সিস্টেমটা বুঝেছি, মৌলিক কিনা এটা কি যাচাই করার সিস্টেমটা বুঝেছি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক কিনা এটা যাচাই করার সিস্টেম। 1 থেকে 100 শুধু না, এইটা অ্যাকচুয়ালি 1 থেকে 110 পর্যন্ত আর কি, 120 পর্যন্ত। কি 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 বলেছি বলেন তো? আমি আমি যদি আপনাকে বলি 91, 91 সংখ্যাটা মৌলিক কিনা, অ্যান্সার হচ্ছে এখানেই আছে যে 49, 77, 91 মৌলিক না, তার মানে মৌলিক না। 97 সংখ্যাটা মৌলিক কিনা, এর মধ্যে 97 নাই, এটা জোড় না। এটার শেষে 0 আর 5 নাই, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, 16 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? মানে এই কয়েকটা ক্রাইটেরিয়া, আমি এই কয়েকটা দিয়ে আমি টেস্ট করব জিনিসগুলা। যে প্রথম কথা হচ্ছে যে 49, 77, 91 এর মধ্যে আছে কিনা, 49, 77, 91 এর মধ্যে আছে কিনা। সেকেন্ড কাহিনী হচ্ছে জোর কিনা। থার্ড কাহিনী হচ্ছে যে 0 বা 5 আছে কিনা। এবং লাস্ট কাহিনী হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মৌলিক না, মানে 3, 5, 7 এগুলো দ্বারা বিভাজ্য হইলে তো কোনো কিছু দ্বারা মৌলিক না। ওকে, ঠিক আছে। আসেন তাহলে, আসেন তাহলে আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, প্র্যাকটিস করলে পারা যাবে। আচ্ছা আসেন। এইবার 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 আপনাদের কমেন্টের সময় চলে এসছে, এইবার আপনারা কমেন্ট করবেন। এইবার আমি কমেন্ট করলেই খুশি, কমেন্ট করেন যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা। 7, 2, 3, 5 বলেন কোনটা। 7, 2, 3, 5। এবার আমরা কমেন্ট করতে করতে শিখবো, সমস্যা নাই। এগেইন প্লিজ যারা লিখেছেন সমস্যা নাই, এই যে অ্যান্সার দিতে দিতেই শিখবো, সমস্যা নাই। সবাই দেখেন। হ্যাঁ, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 থেকে মৌলিক সংখ্যাগুলো শুরু, তার মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে বলেন তো? 2।
তার মানে এখানকার অ্যান্সারটা হচ্ছে 2। হ্যাঁ, সবাই পেরেছি, রাইট। তাহলে 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, রাইট। আচ্ছা, এরপরে জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2। কিন্তু এখানে বলছে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি? বলেন তো, ক নাকি খ? কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এ নাকি বি? কোনটা অ্যান্সার হবে? এ নাকি বি? কোনটা অ্যান্সার হবে? এ নাকি বি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি আছে বলেন তো? 2 আছে, তার মানে একটি হবে। অবশ্যই এ হবে অ্যান্সার। পৃথিবীতে একটি জোড় মৌলিক সংখ্যা আছে, সেটার নাম হচ্ছে 2। পৃথিবী বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টি, জোড় মৌলিক সংখ্যা কোনটি? হ্যাঁ, সেটা সেটা বললে হচ্ছে এটা। হ্যাঁ, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। হ্যাঁ, ঠিক আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই যে বিসিএস এর কোশ্চেন আসছে এখন, দেখেন কাহিনী দেখেন। বলেন এইটা কি মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে না। কেন? আমাদের মুখস্থ আছে যে 49, 77, 91 মৌলিক না, তার মানে এটা মৌলিক নয়। 87 কি মৌলিক সংখ্যা? ট্রাই করব। আচ্ছা, ট্রাই করবো কেমনে? যে এই যে দেখেন যে নিচের কোনটা মৌলিক সংখ্যা? 87। 87 কিভাবে করে ট্রাই করব? প্রথম কথা হচ্ছে যে এইটা এই তিনটার মধ্যে নাই, তার মানে মৌলিক হতে পারে। এইটার শেষে 5 বা 0 নাই, মৌলিক হতে পারে। হ্যাঁ, এটা জোড় সংখ্যা না, মৌলিক হতে পারে। কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে বুঝবো? 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 15 তো 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এটাও কিন্তু মৌলিক না। ক্লিয়ার? এইটা 63, 63 ও 6 আর 3 যোগ করলে 9 হয়, 9ও 3 দ্বারা বিভাজ্য, এটাও মৌলিক না। কিন্তু 59 লাস্টে 0 বা 5 নাই, এটা জোর না। হ্যাঁ, এইটা এই তিনটা সংখ্যার মধ্যে পড়ে নাই। কিন্তু এবং এই দুটা যদি যোগ করেন, 5 আর 9 যোগ করলে হচ্ছে 14। 14কে তো আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন না, 3 দ্বারা তো বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? কিভাবে ট্রাই করতে হবে বুঝা গেছে? তাহলে আমাদের চোখের দেখাতেই আমরা প্রথমেই বাদ দিয়ে দিব 91। চোখের দেখাতেই এই দুটা যোগ করলে তো 15, তার মানে এটা বাদ, কারণ 15 তো 3 দ্বারা বিভাজ্য। এই দুটা যোগ করলে তো 9, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য, বাদ। এই দুটা যোগ করলে 14, 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 নাই, 0 নাই, এটা একটা জোড় সংখ্যাও না, তার মানে অবশ্যই এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দশম বিসিএস এর কোশ্চেন দেখেন। দশম বিসিএস এর কোশ্চেন যে 91, 91 কি মৌলিক সংখ্যা? না, আমাদের তো ওইটার মধ্যে, ওই ফরম্যাটের মধ্যে 91 আছে। আচ্ছা, 143, আমি যদিও এটাকে বের করতে এখন পারবো না, কারণ আমি তো বলছি যে উপরের সংখ্যাগুলো না। 143 11 দ্বারা বিভাজ্য, এটা এখন, এটা তো আমি শিখাইনি। 120-এর উপরের গুলো এখন আমি শিখাইনি। 8 আর 7 যোগ করলে 15, তার মানে এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 47 যে সংখ্যাটা আছে, এটা জোড় না, লাস্টে 0 বা 5 নাই। এই দুটা যোগ করলে হয় 11, এই দুটা যোগ করলে হয় 11, 11 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা কিন্তু গ নাম্বারটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? আমি এখন পর্যন্ত আমি বলতেছি যে মোটামুটি 120-এর মধ্যে পর্যন্ত আগে শিখেন, তারপরে আস্তে আস্তে আমরা অন্যগুলো শিখবো। 120-এর মধ্যে পর্যন্ত শিখতে হবে আগে। ওকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা তো 2, এটা তো বলারই কিছু নাই, এটা কাউকে জিজ্ঞাসাও করবো না, বিভিন্ন পরীক্ষায় আসছে। 2 তো তোর মৌলিক সংখ্যা। আচ্ছা, এইটা নিচের কোনটা মৌলিক সংখ্যা, এটা একটু বলেন দেখি। এটার কাহিনী কি হবে? লাস্টে যদি 5 থাকে তাহলে কি মৌলিক হবে? অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, এটা তো এটা তো বুঝাই যাচ্ছে 3 সাথে 21, এটা মৌলিক না। এটা তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি মৌলিক হওয়ার চান্স আছে? কোনো চান্স নাই। 53 সংখ্যাটা জোড় না, লাস্টে 5 বা 0 নাই। হ্যাঁ, এইটা ওই যে 49, 77, 91 নয়। এবং এবং লাস্ট কথা হচ্ছে এই দুটা যোগ করলে হয় 8, 8কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে অবশ্যই এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? মানে এইটা জোর জন্য বাদ গেছে, জোড় সংখ্যা তো মৌলিক হবে না, এটা জোড় সংখ্যা মৌলিক হবে না, জোড় সংখ্যার জন্য বাদ গেছে। এইটা 3 দ্বারা বিভাজ্য জন্য বাদ গেছে, 3 দ্বারা বিভাজ্য। এইটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু ওইটা প্রয়োজনই নাই, এটা লাস্টে 5 থাকলেই অথবা লাস্টে 0 থাকলে এটা আসলে মৌলিক হবে না, এই জন্য বাদ চলে গেছে। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। বড়গুলা পরে শিখতেছি, আগে ছোটগুলা শিখেন। আচ্ছা, নিচের কোনটি দল ছাড়া? নিচের কোন সংখ্যাগুলোর মধ্যে নিচের কোন সংখ্যাটি দল ছাড়া? দল ছাড়া মানে এখানে বোঝানো হয়েছে যে বাকি, মানে একটা আছে, এখানে 3টা আছে মৌলিক, দেখেন। 13 একটা মৌলিক সংখ্যা। 13কে 3 দ্বারা ভাগ যায় না। 17কে 3 দ্বারা ভাগ যায় না।
29কে 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু 21কে 3 দ্বারা ভাগ যায়। তার মানে 21 সংখ্যাটা কিন্তু মৌলিক না, মানে দল ছাড়া মানে বাকি 3টা মৌলিক দিছে আর একটা মৌলিক না দিছে। অনেকটা মানসিক দক্ষতামূলক কোশ্চেন আর কি। আচ্ছা, এখন এখন কোশ্চেন হচ্ছে ওই যে যেটা সবাই পারে, ওই যে লিখতেছিল না 4 4 2 2, 4 4 2 2, 3 2 2, 3 2 1, এই যে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে যেটা সবাই পারে। হ্যাঁ, যদিও যদিও এই টাইপের কোশ্চেনগুলোও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা পারে বেশিরভাগ স্টুডেন্টই, যে এত থেকে এতর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, যেটা সবাই পারে সেই টাইপের কোশ্চেনের মধ্যে যায়। এটা আমার আমার বইটার মধ্যে খুব সুন্দরভাবে করে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে সকলে 1 থেকে একবারে 500-র মধ্যে, হ্যাঁ, কয়টা মৌলিক সংখ্যা কোনগুলা আছে সেগুলো আমি শিখিয়ে দিয়েছি। দেখেন, খেয়াল করেন যে আমাদের 1 থেকে যদি আমরা বলি 100-র মধ্যে যে সিরিয়ালটা আছে, যেই ছন্দটা আছে 1 থেকে 100-র মধ্যে যেটা ছন্দ, সেটা হচ্ছে 4 4 2 2 3, 4 4 2 2, 3 2 2, 3 2 1, 3 2 2, 3 2 1। এটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে মানে কয়টা মৌলিক সংখ্যাগুলো আছে সেটা বের করার ছন্দ। যে 4 4 2 2, 3 2 2, 3 2 1, এটা আমি ইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যে 4 4 2 2, 3 2 2, 3 2 1। এই 4 4 2 2 যে আছে 1 থেকে 10-এর মধ্যে এটা, তারপরে 11 থেকে 20-এর মধ্যে এটা, তারপরে 21 থেকে 30-এর মধ্যে এতগুলা, এইটা হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে কতগুলা, এইভাবে করে। তারপরে 41 থেকে 50-এর মধ্যে কতগুলা, তারপরে 51 থেকে 60-এর মধ্যে কতগুলা, তারপরে 61 থেকে 70-এর মধ্যে কতগুলা, 71 থেকে 80-এর মধ্যে কতগুলা, হ্যাঁ, 81 থেকে 90-এর মধ্যে কতগুলা, আরেকটা হচ্ছে 91 থেকে 100-এর মধ্যে কতগুলা মৌলিক সংখ্যা আছে। তো এই কোশ্চেনগুলো আসে মাঝে মধ্যে 1 থেকে 100-র যে টার্মটা। তো 1 থেকে 100-র মধ্যে যে টার্মটা, সেটার যে বিষয়, এইটা যেমন আসে তার সাথে আপনারা 101 থেকে 200 এটাও মুখস্থ করে ফেলবেন। এইটা আমি কিন্তু প্রত্যেকটারই ছন্দ দিয়ে দিছি ওই বইয়ের মধ্যে, যে 4 1 1 3 1, তারপরে হচ্ছে 3টা 2, তারপরে হচ্ছে 1 4, 4 1 1 3 1, 3টা 2 1 4। এটার কাহিনীটা কি? এটার কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে 101 থেকে 110-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এরকম করে তারপরে হচ্ছে 111 থেকে 120-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এইভাবে করে করে সিরিয়ালে গেছে যে 121 থেকে 130-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা। তাহলে 4 1 1 মানে 4 1 1 3 এটা একসাথে পড়বেন, তারপরে 1 2 2 2 একসাথে পড়বেন, তারপরে 1 4 1, তারপরে 3টা 2, তারপরে 1 4। তারপরে হচ্ছে আমাদের এইটা আসতেছে যে 131 থেকে 140-এর মধ্যে কয়টা, হ্যাঁ, 141 থেকে 150-এর মধ্যে কয়টা, 151 থেকে 160-এর মধ্যে, 161 থেকে 170-এর মধ্যে, 181 থেকে 171 থেকে 180-র মধ্যে, এবং লাস্ট দুইটা হচ্ছে 181 থেকে 190 আর 191 থেকে 200। এই হচ্ছে মৌলিক সংখ্যা, কোনটাতে কয়টা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, আমার 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 মনে রাখার, আমি কিভাবে মনে রাখছি, আমি কিভাবে মনে রাখতাম আমি বলে নেই। আমার মনে রাখার সহজ উপায়, আমার যেটা, আপনারা বিভিন্নভাবে মনে রাখতে পারেন। কেউ কেউ মনে রাখে 22 44 32 23 21, এইভাবে মনে রাখতে আমার তার চেয়ে সুবিধা লাগতো যে 4 4 2 2 প্রথম এইভাবে পড়তাম, তারপরে 3 2 2 3 2 1 এইভাবে পড়তাম, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। এইটা মনে রাখলে মানে আমার জন্য সুবিধা ছিল। আপনারা যেইটা ইচ্ছা সেইভাবে করে মনে রাখতে পারেন। যেমন 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে করে মুখস্থ করতে পারেন। আবার কেউ 44 22 32 23 21 এভাবে করে মনে রাখে, সমস্যা নেই, যার যেভাবে ইচ্ছা। তারপরে 4 1 1 3 1 2 2, মানে 1, তারপরে 3টা 2, 4 1 1 3, তারপরে 1 3টা 2, তারপরে 1 4, 1 3টা 2, তারপরে 1 4, 4 1 1 3, 4 3টা 1 3টা 2 1 4, এভাবে করে হিসাব করতে পারেন। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমাদের এই এই বিষয়টা হচ্ছে এরকম যে এতটুকু আমাদের মধ্যে এটা সবাই জানা, মানে সবারই এই পার্টটুকু সবারই জানাই আছে, আমি জানি
যে এটা এটা একেবারে ক্লাস 8 থেকে স্টুডেন্টরা জানে। আমি এইটার স্টুডেন্টদেরকে যখন পড়াই তখনও বলে যে হ্যাঁ আমরা এটা শিখেছি এটা। তো এখানে যেমন এখানে একটা কোশ্চেন যে হ্যাঁ 20 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? তাহলে 1 থেকে 20-এর মধ্যে কয়টা আছে? আচ্ছা দেখেন তো যে মোট যে মৌলিক সংখ্যাগুলো আছে যে 4 4 2 2 3 2 2 3 2 1, এগুলো সব যোগ করলে কত হয় বলেন তো? 4 4 8, 2 10, 2 12, 3 15, 16 17, 18 19, 20 21 22, 23 24 25, মোট হচ্ছে 25টা মৌলিক সংখ্যা আছে। কয়টি? 25টা। এই 25টার মধ্যে এই 1 থেকে 10-এর মধ্যে 4টা এবং 11 থেকে 20-এর মধ্যে 4টা, 8টা যদি বাদ দেন তাহলে 25 থেকে 8 যদি বাদ যায় তাহলে বাকি 20 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দাঁড়ায় বলেন? 20 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দাঁড়ায়? 17টা। ক্লিয়ার? বুঝে গেছে? মোট 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টা। আর মনে রাখবেন 101 থেকে 200-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 21টা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? মানে এইটার ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। 1 থেকে 50, তাহলে 1 থেকে 50-এর মধ্যে আপনি 4 4 2 2 1, তাই না? 4 4 2 2 3 2 2, তাহলে দেখেন 4 4 2 2 মানে এটা 10 পর্যন্ত, 20 পর্যন্ত, 30 পর্যন্ত, 40 পর্যন্ত, 50 পর্যন্ত। তাহলে কত? 4 4 8, 2 10, 2 12 আর 3 15, কয়টি হবে বলেন তাড়াতাড়ি? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? হইল? এই যে 4 4 8, 2 10, 2 12 আর 3 হচ্ছে 15টি। রাইট, ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা তো 25টা। এটা তো সবাই পারি। 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা 25টা। এখন 25 থেকে 55-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে 25 থেকে 55-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। এইটা কয়েকভাবে বের করা যায়। এটা এইটা আমি এই জিনিসটা একটু বোঝানো শিখাচ্ছি, একটু ভালো করে দেখেন, ঠিক আছে? তাহলে 25 থেকে, আচ্ছা এইটা একভাবে এইভাবে করে করতে পারি আমরা, যে আমি যদি 20 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে সেটা যদি আমি বের করি ফার্স্টে। একটা সিস্টেম আগে শেখাচ্ছি আমি। 20 থেকে 60-এর মধ্যে তাহলে 4 4 তো হচ্ছে 10 পর্যন্ত, 4 4 4 2 2 3 2 2, হ্যাঁ। তাহলে দেখেন এটা হচ্ছে 10 পর্যন্ত, এটা হচ্ছে 20 পর্যন্ত, তারপর 20 থেকে 60 পর্যন্ত, তার মানে এটা 30 পর্যন্ত, এটা 40, এটা 50, এটা হচ্ছে 60, এই পর্যন্ত। তাহলে মোট মৌলিক সংখ্যা কয়টা আসছে 20 থেকে 60 পর্যন্ত? 2 2 4, 3 7 আর 2 হচ্ছে 9টা, 9টা আছে মৌলিক সংখ্যা। তার মধ্যে এই যে দেখেন 20 থেকে 60 দিছি, তাহলে 20 থেকে 25-এর মধ্যে মৌলিক জয়টা সেটা তো বাদ যাবে। তাহলে 20 থেকে 25-এর মধ্যে কয়টা আছে? এই 9টার মধ্যে 20 থেকে 25-এর মধ্যে দেখেন 20 থেকে 25-এর মধ্যে 21 মৌলিক না, 22 মৌলিক না, 23 একটা মৌলিক সংখ্যা, একটা এখানে যাচ্ছে একটা, তাহলে একটা মাইনাস গেল, তাহলে হইল 8টা। এদিকে 55 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 56 মৌলিক না, তারপরে 57 একটা মৌলিক, 57 দেখেন 57 কি মৌলিক? 5 আর 7 যোগ করলে তো 12 হয়, এটা 3 দ্বারা বিভাজ্য। 57 মৌলিক না, 58 মৌলিক না, জোড় সংখ্যা 59, 5 আর 9 যোগ করলে 59 হয়, এটাও একটা বাদ যাচ্ছে। তাহলে আমাদের টোটাল বাদ গেল কয়টা বলেন এখন? টোটাল বাদ গেল কয়টা? 2টা বাদ গেল, তার মানে 7টা হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে কি? মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আপনি ধরলেন যে 20 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? মোট আছে 9টা। এইভাবে হিসাব করতে পারেন। সিস্টেমটা এরকম হইতে পারে যে 20 থেকে 60-এর মধ্যে কয়টা আছে, তার মধ্যে আমি তো 20 থেকে 60 ধরছি, কিন্তু এখানে আছে 25 থেকে 55, তাহলে 20 থেকে 25-এর মধ্যে জয়টা মৌলিক সংখ্যা সেটাকে বাদ দিব, এখানে আছে একটা, সেটা হচ্ছে 23, বাদ দিছি। আর 55 থেকে 60 যেটা, সেটাও আমি বাদ দিব এখান থেকে, এই 9টার মধ্যে ওইটাও পড়ছে, ওইটা হচ্ছে 59, 59 বাদ দিয়ে দিলাম, একটা বাদ দিয়ে দিলাম, তাহলে আর বাকি থাকলো 60টা। এইভাবে করা যায়। এটা আবার আরেকভাবেও করা যায়, আরেকভাবেও করার সিস্টেম আছে। আরেকভাবে কয়টা? সেটা কি? আমি যদি বলি যে না আমি তো 30 থেকে শুধুমাত্র 50 হিসাব করব, 30 থেকে 50-এর মধ্যে মৌলিক কয়টা সেটা হিসাব করব, তার সাথে এই 25 থেকে 30 আর 50 থেকে 55টা যোগ দিয়ে দিব, তার লো হবে। তাহলে 4 4 2 2
3 2 2। হ্যাঁ, তাহলে এটা 10 পর্যন্ত, 20 পর্যন্ত, এইটা হচ্ছে 30 পর্যন্ত। হ্যাঁ, 30 পর্যন্ত। তা 30-এর উপরে মৌলিক সংখ্যা আছে, এই যে 30 থেকে 40, এটা 40 থেকে 50, এটা মোট আছে 5টা। তার মানে 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 5টি। এরপরে আমি যোগ দিব কি, যে 25 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক আছে? 26 মৌলিক না, 27 মৌলিক না, 3 দ্বারা যায়, 27, 2 7 তো 3 দ্বারা যায়, 29 একটা মৌলিক সংখ্যা, তার মানে একটা অ্যাড হইলো। আর এইদিকে আমি যদি এইভাবে বলি যে 50-এর পরে 55 পর্যন্ত কয়টা মৌলিক আছে? 50-এর পরে 51, 51 দেখেন 1 আর 5 যোগ করলে তো 6 হয়, এটাও মৌলিক না। তার মানে যেহেতু 3 দ্বারা বিভাজ্য। 52 মৌলিক না, 53 মৌলিক, 53 মৌলিক, তার মানে আরো একটা মৌলিক সংখ্যা যোগ হচ্ছে, কারণ 54 মৌলিক না, 55 তো 5 আছে লাস্টে, তার মানে মৌলিক না, তার মানে 60টি। এইভাবে করে আমরা হিসাব করতে পারি। দুইটা হিসাব গেল। হ্যাঁ, দুইটা হিসাব গেল। 3 নাম্বার হিসাব হচ্ছে আমি ম্যানুয়ালি হিসাব করতে পারি। 3 নাম্বার হিসাব ম্যানুয়ালি হিসাব করতে পারি কিরকম, যে লাস্টে 5 থাকলে সেগুলোকে বাদ দিব, কারণ লাস্টে 5 বা 0 থাকা যাবে না। জোর আর আর হচ্ছে বিজোড় সংখ্যাগুলা, জোড় সংখ্যাগুলোকে নিব না, শুধু বিজোড় সংখ্যা নেব। বিজোড় সংখ্যার মধ্যে লাস্টে 5 বা 0 থাকলে নিব না। আচ্ছা, কোনটা? 27, 29, 31, 33। দেখেন 27, 29, 31, 33 বিজোড়গুলো নিচ্ছি খালি। 35 তো নিব না, লাস্টে 5 আছে। 37, 39, 41, 43, হ্যাঁ 47, সরি 45 তো নিব না, লাস্টে 5 আছে। 47, 49, 51, 53, 55 তো নিব না, লাস্টে 5 আছে। এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা, এটা আমরা হিসাব করব। প্রথমে বাদ দিব আমাদের মুখস্থ বাদটা, এই যে 49, 77, 93, 49, 77, 91, এরা হচ্ছে কি মৌলিক না, কারণ এরা 7 দ্বারা বিভাজ্য, তাই একে আমি বাদ দিছি। 2 নাম্বার বাদ দিব হচ্ছে যারা 3 দ্বারা বিভাজ্য। দেখেন 2 আর 7 যোগ করলে 9 হয়, এটা 3 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে 11 হয়, এটা যোগ করলে 4 হয়, এটা যোগ করলে 6 হয়, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে 10 হয়, 3 দ্বারা না। 3 আর 9 যোগ করলে 12 হয়, 3 দ্বারা বিভাজ্য। 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 7 যোগ করলে 11 হয়, 5 আর 1 যোগ করলে 6 হয়, এটা 3 দ্বারা বিভাজ্য। 5 আর 3 যোগ করলে 8 হয়, এটা 9। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এইভাবে করে ম্যানুয়ালি হিসাব করতে পারি। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? মানে আমরা ম্যানুয়ালি হিসাব করতে পারি। যে ম্যানুয়ালি হিসাব করলাম, যে প্রথমে আমরা সব বিজোড়গুলোকে লিখলাম, বিজোড়গুলোর মধ্যে যেটা লাস্টে 5 আছে সেগুলোকে লিখি নাই, কারণ ওগুলো তো 5 দ্বারা বিভাজ্য। সব বিজোড়গুলোকে লিখছি, এর মধ্যে যেগুলো 3 দ্বারা বিভাজ্য তাদেরকে কেটে দিলাম, 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে কেটে দিলাম। কারণ 29, 31 একটা মৌলিক, 37 একটা মৌলিক, 41 একটা মৌলিক, 43 মৌলিক, 47 মৌলিক, 53 মৌলিক। ক্লিয়ার? বুঝা গেছে? এই 3 ভাবেই আমরা করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, 3 থেকে 30 পর্যন্ত মৌলিক কয়টি, এগুলো মানে এগুলো হিসাব করার সিস্টেম ওইটাই আমি যেটা বলছি, ওই যে ওইভাবে করে বাদ দিয়ে হিসাব করবেন, ওইভাবে হিসাব করতে পারেন, ম্যানুয়ালি হিসাব করতে পারেন। পারবেন না? বলেন তো, এটার অ্যান্সার বলেন। 3 থেকে 30 পর্যন্ত মৌলিক কয়টি আছে? মানে 4 4, মানে 2 2 যে আছে, 4 হচ্ছে 10 পর্যন্ত, 20 পর্যন্ত, 30 পর্যন্ত। 30 পর্যন্ত মোট মৌলিক আছে 10টি। তার মধ্যে 3 হতে 30 পর্যন্ত বলেছে। 3 হতে যখন বলেছে, তার মানে 3 সহকারে আমাকে কাউন্ট করতে হবে, তাহলে বাদ পড়লো খালি 2, একটাই বাদ পড়ছে। সে একটা বাদ পড়লে আমাদের অ্যান্সার হবে কত? 9 হবে, তাই না? ক্লিয়ার? বুঝে গেছি? শুধুমাত্র 2টা বাদ, মানে 2টা বাদ যাচ্ছে। মানে 1 থেকে আমার যদি 30 বলতো, তাহলে 1 থেকে 10-এর মধ্যে 4টা, তারপরে 4টা, তারপরে 2টা, তাহলে 4 4-এ 8 আর 2-এ 10টা হইতো। কিন্তু তার মধ্যে এখানে তো 1 থেকে বলে নাই, তার মানে 2টা বাদ পড়ছে।
আচ্ছা, ঠিক আছে। একাশি থেকে 91 এর মধ্যে মৌলিক কয়টি? এখানে দেখেন 81। 81 হচ্ছে 8 আর 1 যোগ করলে 9 হয়, সেটা তো মৌলিক না। 91, 91 তো ওই যে ওইটার মধ্যে পড়ছে, 49, 77, 91 এর মধ্যে, এটাও কিন্তু মৌলিক না। তার মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা হিসাব করতেই পারি যে 80 থেকে 90 এর মধ্যে মৌলিক কয়টা আছে সেটা হিসাব করলেই হয়ে যাবে। 4 4 2 2 3 2 2 3 2 1 3 2 1। এই যে এই দুই যে আছে, এই দুইটাই হচ্ছে কি 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা। তার মানে দুইটা মৌলিক সংখ্যা আছে, রাইট? কিভাবে বুঝছি? কিভাবে বুঝতে পারছি? এটা একটা হিসাব হইতে পারে, 4 4 2 2 3 2 2 3 2 1 হিসাব হইতে পারে। আরেকটা হিসাব হইতে পারে যে 81 থেকে 91, এইভাবে করে হিসাব করা শুরু করলাম যে 81, 83, 85 লিখবো না, কারণ 85 তো লাস্টে 5 আছে, এটা তো মৌলিক হবেই না। 87, 89, 91, এভাবে করে হিসাব করা শুরু করলাম। তার মধ্যে 91 তো আগেই বাদ, কারণ সেটা হচ্ছে ওই যে 49, 77, 91, এটার মধ্যেই এটা মৌলিক না, গেল বাদ। আচ্ছা, এর মধ্যে কোনটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য? 8 আর 1 যোগ করলে 9, 3 দ্বারা বিভাজ্য। 8 আর 3 যোগ করলে 11, 3 দ্বারা বিভাজ্য না। 8 আর 7 যোগ করলে 15, 3 দ্বারা বিভাজ্য। থাকলো দুইটা, তার মানে এই দুইটা হচ্ছে মৌলিক। ক্লিয়ার? বুঝছি? এভাবে হিসাব করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এইবার এবার আমি বলি, এইভাবে করে করে আপনি যদি 200 মানে একেবারে 200 88 পর্যন্ত যেতে চান, 288 পর্যন্ত, যে কয়টা মানে এই 100-র উপরের যেগুলো সংখ্যা সেগুলোর ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে, হ্যাঁ, 100-র উপরের সংখ্যাগুলা যখন আপনি হিসাব করবেন, অ্যাকচুয়ালি 120-এর উপরের সংখ্যাগুলা যখন আপনি হিসাব করবেন, তখন এগুলোর সাথে এক্সট্রা একটা একটা জিনিস আপনাকে ট্রাই করে দেখতে হবে, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্য কিনা। এবং সংখ্যাটা যখন 168 ক্রস করবে, মানে 169 হচ্ছে 13-র স্কোয়ার, 13-র স্কোয়ার করলে 169, 120 ক্রস করা কেন, 121 হচ্ছে 11-র স্কোয়ার, তাই 11 দ্বারা ট্রাই করতে হবে। আবার 13-র স্কোয়ার হচ্ছে 169, তাই 168 যখন ক্রস করবে, 168 যখন ক্রস করবে তখন 13 দ্বারা বিভাজ্য কিনা এটাও ট্রাই করে দেখতে হবে, 13 দ্বারা বিভাজ্য কিনা। যদি 13 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা মৌলিক হবে না। আবার 13 দ্বারা বিভাজ্য না হলে এটা এটা কোন পর্যন্ত চলবে? 288 পর্যন্ত। কেন? কারণ এই যে এটা হচ্ছে 11-র স্কোয়ার, এটা হচ্ছে 11-র স্কোয়ার, এটা হচ্ছে 13-র স্কোয়ার, এরপরে মৌলিক সংখ্যা আছে 17, 17-র স্কোয়ার হচ্ছে 289। এই 200 মানে 288-র উপরে যায় আপনাকে 17 দ্বারা বিভাজ্য কিনা এটাও ট্রাই করে দেখতে হয়। তা মোটামুটি এইটুকের মধ্যেই আপনাদের আপনাদের কম্পেয়ার করে মানে বিষয়টা আসবে। মানে কথাটা কি বুঝতে পারছেন কি কাহিনী? আমি এখন এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, কথাটা বুঝতে পারবেন। দেখেন, আমি সহজ সবটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝেন। হ্যাঁ, সহজ সবটা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন, এখন ধরেন আপনাকে আমি বললাম 149 সংখ্যাটা মৌলিক কিনা, এটা আপনি যাচাই করবেন। কি কি যাচাই হবে? হ্যাঁ, প্রথম প্রথম কথাটা হচ্ছে 149 সংখ্যাটা মৌলিক কিনা, মানে আসলে মানে বেসিক রুলটা কি, মৌলিক কিনা এটা বের করার বেসিক রুলটা কি? বেসিক যে রুলটা সেটা হচ্ছে যে এর কাছাকাছি, মানে বেসিক রুলটা একটু আমি বলে নিই, বেসিক রুলটা বলে নিই, কারণ অনেকেই আছে ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন, তাই বেসিক রুলটা জানা থাকলে তাদের জন্য সুবিধা হবে। অনেক বড় বড় সংখ্যা আসতে পারে যে এটা মৌলিক কিনা, এটা বেসিক রুলটা জানাটা থাকা জরুরি। আচ্ছা, তাহলে আমার যে বেসিক রুলটা সেটা হচ্ছে যে এই সংখ্যাটার কাছাকাছি কোন মৌলিক সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা আছে, মানে মৌলিক সংখ্যার বর্গ সংখ্যা আছে। দেখেন কাছাকাছি নিচের দিকে, নিচের দিকে কোনটা আছে? অ্যান্সার হচ্ছে, আপনি চিন্তা করেন
এই 149 12 এর স্কোয়ার করলে 144, 12 তার মৌলিক না, 12-র আগে মৌলিক সংখ্যা আছে 11, 11 এর স্কোয়ার করলে আসে কত? 11 এর স্কোয়ার করলে আসে 121। তার মানে এটা যেহেতু 11 এর স্কোয়ার, মানে এর জাস্ট ইমিডিয়েট নিচে যেটা মৌলিক সংখ্যার বর্গ আছে সেটা হচ্ছে 121, যেটা হচ্ছে 11 এর বর্গ। তার মানে আপনাকে এইটা যে ট্রাই করতে হবে, সেই ট্রাইটা যে করতে হবে মৌলিক সংখ্যার বর্গ, আপনাকে ট্রাই করতে হবে এই এই সংখ্যাটা মৌলিক কিনা। এটা বেসিক রুলটা আগে বলি, বেসিক রুল। আমরা তো শর্টকাটে আমরা শিখলাম, কিন্তু বেসিক রুলটা বলে ফেলি। সেটা হচ্ছে 11 পর্যন্ত যতগুলো মৌলিক আছে সেইটা দ্বারা এটা বিভাজ্য কিনা। 11 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 7, তারপরে আছে 11। এগুলো দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে সে সংখ্যাটা মৌলিক, এগুলো দ্বারা একটা দ্বারাও যদি বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক না। এটাই হচ্ছে বেসিক রুল। কথাটা বুঝেন নাই? যেমন 2 দ্বারা বিভাজ্য না, কারণ এটা জোড় না। 3 দ্বারা বিভাজ্য কিনা, 1 আর 4 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 যোগফল 14 হইলে এটা তো 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 বা 0 নাই, তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য না। এটা 7 দ্বারা বিভাজ্য কিনা, 7 দিয়ে এমনি ভাগ করে দেখতে পারে, 7 দ্বিগুণে 14, লাস্টে 9 থাকে, 9 দিয়ে তো 7কে যায় না, 7 দ্বারা বিভাজ্য না। 11 দ্বারা বিভাজ্য কিনা দেখতে পারেন যে 11 114 আছে, 11কে 11, 3 9, 3 11 তো 33 হয়, তার মানে বিভাজ্য না। তার মানে সংখ্যাটা হচ্ছে মৌলিক। কথা কি বুঝা গেছে? মানে কথাটা কি বুঝতে পারছেন? মানে বেসিক রুলটা কি বুঝতে পেরেছেন সবাই? মানে বেসিক রুলটা হচ্ছে যত বড়ই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যাটার ইমিডিয়েট নিচে কোন মৌলিক সংখ্যার কোন পূর্ণবর্গ সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাটা পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে। এটা হচ্ছে বেসিক রুল, এটা হচ্ছে বেসিক রুল। যেমন আমি আরো একবার ট্রাই করে দেখি। ধরেন আমি আপনাকে বললাম যে 221 সংখ্যাটা মৌলিক কিনা, 221 সংখ্যাটা মৌলিক কিনা। আচ্ছা, 221-এর নিচে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি দেখেন। 12 এর স্কোয়ার করলে আসে 144, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, 15 এর বর্গ 225। তার মানে অ্যাকচুয়ালি এর আগে আছে 13 এর বর্গ, 13 এর বর্গ কত? 169। তার মানে 13 পর্যন্ত যতগুলো মৌলিক আছে, 13 মানে মৌলিক তো এগুলা না, 15 তার মৌলিক না, 14 মৌলিক না। তার মানে মৌলিক সংখ্যার মানে পূর্ণবর্গ সংখ্যা যেটা, সেটা মৌলিক সংখ্যার বর্গ সংখ্যা, সেটা হচ্ছে 13। তার মানে আপনাকে 13 পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে। এটা কিন্তু হায়ার, মানে আমি কি বলছিলাম, আমি যে ক্লাসগুলা নিব, ক্লাসগুলা একবারে বেসিক থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত নিব বলছি না, এটা একবারে হায়ার লেভেলের জন্য, সবার জন্য না। যদি কেউ বুঝতে না পারেন প্যারা নাই, কোনো টেনশনের কিছু নাই। যদি বুঝতে পারেন খুবই ভালো, এই লজিকটা মাথায় রাখেন। তাহলে আমাদের এর নিচে পূর্ণবর্গ যে সংখ্যাটা আছে, মৌলিক সংখ্যার পূর্ণবর্গ, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 13। তার মানে আমাকে 13 পর্যন্ত মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে, যে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 13। এই কয়েকটা সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে এ আসলে ভাগ যায় কিনা। তাহলে আমাদের কি করতে হবে? এটা কি জোর? না, জোর না, তাহলে 2 দ্বারা বিভাজ্য না। এটা 2, 2 এ 4 আর একে হচ্ছে 5, তার মানে যোগফল হচ্ছে 5, তার মানে এটা তো 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 বা 0 নাই, তার মানে 5 দ্বারাও বিভাজ্য না। এটা কি 7 দ্বারা বিভাজ্য? 7 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 1 1 11 আসে, 11কে 7 দিয়ে ভাগ যায় না, 7 দ্বারা বিভাজ্য না। এটা কি 11 দ্বারা বিভাজ্য? এখানে যদি আমরা 11 লিখি, 11 221, তাহলে 11 দুগুণে হচ্ছে 22, ভাগশেষ থাকে 1, তার মানে 11 দ্বারাও বিভাজ্য না। এটা কি 13 দ্বারা বিভাজ্য? দেখেন 13কে হচ্ছে 13, আর এখানে বিয়োগ করলে আস্তে আস্তে হচ্ছে 91, 7 13 হচ্ছে 91। তার মানে কি এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য। যেহেতু 13 দ্বারা বিভাজ্য, অতএব এটা মৌলিক নয়। হিয়ার 14 দ্বারা ট্রাই করার দরকার নেই, কারণ 14 তো মৌলিক সংখ্যা না। ট্রাই করতে হবে শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে। ক্লিয়ার? বুঝা গেছে? আহসান হাবিব বলছে যে মানে 14 দ্বারা কেন ট্রাই করবো না, কারণ 14 তো মৌলিক সংখ্যা না, শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে, শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, অস্থির ক্লিয়ার অস্থির ক্লিয়ার না, অস্থির। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বড়গুলো প্র্যাকটিস করা লাগবে, তাই না? আমি 1 থেকে 100টা কি সহজ করে দিচ্ছি না? 1 থেকে 100টা, 1 থেকে 100 সহজ দিছে কিনা, মানে ম্যাক্সিমাম সময় 1 থেকে 100 আসবে।
ম্যাক্সিমাম সময় 1 থেকে 100 সহজ করে দিছি। হ্যাঁ, আর উপরের গুলা আপনার প্র্যাকটিস করা লাগবে আরো, তাই না? উপরের গুলা প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, মনে করেন আপনাকে আমি বললাম 191 সংখ্যাটা মৌলিক কিনা, বলেন 191 সংখ্যাটা মৌলিক কিনা, কি হিসাব করবেন? 191 সংখ্যাটা মৌলিক কিনা। তাহলে 191 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? ওই যে 13 এর স্কোয়ার 169, 13 পর্যন্ত আছে। 2, 3, 5, 7, 9, 9 তো আর মৌলিক না, 11 আর 13 এগুলো দিয়ে আমাদেরকে ট্রাই করে দেখতে হবে এগুলো মৌলিক কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য না, কারণ এটা হচ্ছে জোড় না। 3 দ্বারা 2 আর 1 আর 2 হচ্ছে 1 আর 9 আর 1 মানে 11, 11 3 দ্বারা যায় না, লাস্টে 5 নাই। 7 দ্বারা যায় কিনা? 7 191 যদি বলি, 7 দুগুণে হচ্ছে 14, এখানে 5 1 51, 51 7 দিয়ে যায় না। 11 দিয়ে কি যায়? 11 দিয়ে কি যায়? 11 কে 11, তার মানে 8 1 81, তো 11 দিয়ে যাবে না। 13 দিয়ে যায় কিনা? আপনার 13 কে 13 থাকে হচ্ছে 6 1 61, 61 13 দিয়ে যায় না। তার মানে অ্যাকচুয়ালি এটা একটা মৌলিক সংখ্যা, কোনো কিছু দিয়ে যায় না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে কি? মানে এই আর কি সিস্টেম, মানে মনে রাখা মানে সিস্টেমটা হচ্ছে এটা। আমি বলছি যে ছোটগুলা সহকারে আমি বড়গুলার কথা বললাম যে কিভাবে করে মৌলিক সংখ্যা কিনা কিভাবে বলতে হয়। কিন্তু আপনি কি পরীক্ষার হলে কি আপনি আমারে বলেন, ধরেন এইটাই আপনি প্র্যাকটিস করতেছেন, চিন্তা করতেছেন, আমাকে কেউ যদি বলে 191 মৌলিক কিনা, আমি কি 2 লিখবো? এটা তো জোর না, দেখতে পাচ্ছি লাস্টে 5 নাই। তাহলে 2 এই 3টা যোগ করলে আসলে 11 আসে, সেটা 3 দিয়ে না। 2 3 5-এর তো কাহিনী এমনিতেই শেষ। আপনাকে দেখতে হবে 7 দিয়ে যায় কিনা, 11 দিয়ে যায় কিনা, 13 দিয়ে যায় কিনা, শেষ। এই 3টা দেখতে হবে, ভাগ করে দেখবেন, শেষ। ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে এটা তো চোখে দেখাতেই এটা জোর না, লাস্টে 5 নাই, তাহলে 2 5-এর তো কাহিনী আসতেছে না এখানে। 2 আর 5-এর কাহিনী। 3 দিয়ে যায় কিনা, এই 3টা যোগ করলে 3 দিয়ে যায়। 3 1 আর 9 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে যাবে না। এই 3টা তো কাহিনী শেষ। এইগুলো রুল একবারে পুরা শেষ পর্যন্ত, এই রুলটা পুরাপুরি একবারে লাস্ট পর্যন্ত। মানে যতই মৌলিক সংখ্যা বলুক, এই সেম রুলই চলতে থাকবে। ওকে, ঠিক আছে, এইভাবে করে চিন্তা করবেন। আচ্ছা, আমি মানে ওই যে বলছিলাম যে আমি ইচ্ছা করলে এই জিনিসটা স্কিপ করে যেতে পারতাম, যেহেতু আমি হাই লেভেলটাও পড়াবো, তাই আমি এটা পড়াই দিলাম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যদি এবং কথাটা আসে, মনে রাখবেন, এবং যখন কথাটা আসবে যে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটাতে ইংলিশে বলে বিটুইন বিটুইন 2 অ্যান্ড 32। হ্যাঁ, বিটুইন 2 অ্যান্ড 32, যে হাউ মেনি প্রাইম নাম্বারস আর বিটুইন 2 অ্যান্ড 32, এরকম যদি থাকে। আরেকটা থাকতে পারে কি, যে ফ্রম 2 টু 32, এই দুটা কিন্তু ভিন্ন ভিন্ন অঙ্ক। মানে 2 হতে 32 পর্যন্ত, 2 হতে 32 পর্যন্ত। আর এটা হচ্ছে 2 এবং 32-এর মধ্যে। 2 এবং যখন 32-এর মধ্যে বলবে, তখন আপনি যেই কাজটা করবেন, সেটা 2-কেও কাউন্ট করা যাবে না, 32-কেও কাউন্ট করা যাবে না। ঠিক আছে? 2-কেও কাউন্ট করা যাবে না, 32-কেও কাউন্ট করা যাবে না। মানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা, যখন 2 থেকে 32, তখন 2ও কাউন্ট হবে, 32ও কাউন্ট হবে। তা 32 তো মৌলিক নাই, এ কাউন্ট হচ্ছে না, 2 তো কাউন্ট হবে। তাহলে আমি যদি এখন চিন্তা করি, ফার্স্টে দেখেন এইটার অ্যান্সারটা তাহলে কি হবে। দেখেন এটার অ্যান্সার আপনি কিভাবে দিবেন। এটার অ্যান্সার দিবেন যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক কয়টা, সেটা হচ্ছে 4 4 2 2। এটা হচ্ছে 10 পর্যন্ত, 20 পর্যন্ত, 30 পর্যন্ত। তাহলে মোট আছে 10টা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টা। আর 31 একটা মৌলিক সংখ্যা, তাহলে হয়ে গেল কয়টা? 11টা। 11টি হলো। এদের মধ্যে থেকে বাদ যাবে কে? বাদ যাবে হচ্ছে 2। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 2 এবং 32 বলার ফলে এদের মধ্যে কেউ মৌলিক সংখ্যা হলে সেটাও বাদ যাবে। তার মানে আমার এক্সাক্ট অ্যান্সার হবে এখানে, এখানে হচ্ছে 10টি। এটার অ্যান্সার কয়টি হবে বলেন? এটার অ্যান্সার হবে হচ্ছে 10টি। ক্লিয়ার? বুঝা গেছে? এটা কি অ্যান্সার 10টি? বলেন, এটা কি অ্যান্সার 10টি না কি? আপনারা নিজেরা বলেন দেখি, পারেন কিনা।
পারা যাবে? আচ্ছা আচ্ছা, দেখেন কিরকম। আমি আবার বলছি, ভালো করে মনোযোগ দেন। যে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 30-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে, আমরা যদি হিসাব করা শুরু করি, মনে করেন 2 3, তারপরে 5 7 11, হ্যাঁ, এরকম করে হিসাব করতে পারি। তাহলে এইটা যদি আমি ম্যানুয়ালিও হিসাব করি তাও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। বলেন 2 এবং 32 আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে, 2-এর পরে এবং 32-এর আগে হিসাব করতে হবে। তাই মৌলিক সংখ্যা হবে 3, তারপরে হিসাব হবে 5, তারপরে মৌলিক সংখ্যা 7, তারপরে 11, তারপরে হচ্ছে 13, 15 তো মৌলিক না, 17 মৌলিক, 19 মৌলিক, 21 তো 3 দিয়ে বিভাজ্য মৌলিক না, 27 মৌলিক, 23 মৌলিক, 27 তো হচ্ছে 3 9 27 3 দ্বারা বিভাজ্য, 29 মৌলিক, 31 একটা মৌলিক সংখ্যা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা হচ্ছে মৌলিক সংখ্যা 2 এবং 32-এর মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে আপনারা সব বিজোড় সংখ্যাগুলো লিখতে পারেন, যেমন এখানে 9 লিখতে পারতেন, 9 লিখে 3 দ্বারা বিভাজ্য কাটা যাবে। তারপরে এখানে 15 তো লিখার দরকার নেই, লাস্টে 5 থাকলে লিখার দরকার নেই। এখানে 21 লিখতে পারতেন, পরে কাটা দিতেন। তারপরে এখানে 25 লিখার তো দরকার নেই, লাস্টে 5 আছে। 27 লিখতে পারতেন, এখানে 27 লিখে কাটা দিতে পারতেন, যে 27 তো আসলে 3 দ্বারা বিভাজ্য, তাই কাটা যাবে। তাহলে বাকিগুলো হচ্ছে এখানকার মৌলিক, তার মানে 10টা হচ্ছে মৌলিক। ক্লিয়ার? বুঝে গেছে? আমরা আমরা কেন 10টি বলছি বলেন তো? 10টা কেন বলা হইলো? 10টা কেন বলা হচ্ছে? 10টা বলা হওয়ার পিছনে কারণ যে এই 2 কিন্তু বাদ গেছে, নাহলে কিন্তু 11টা অ্যান্সার হইতো। ওকে, ঠিক আছে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক, 2 থেকে 20 থেকে 100, 100 এগুলো আমরা পারবো, এগুলো তো করলাম একটু আগে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় আসে না যে এর বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কোনটা? তাহলে 40-এর পরে মৌলিক সংখ্যা কোনটা আছে? আমি আগে চিন্তা করবো 41 কি মৌলিক সংখ্যা, ইয়েস অর নো? একটু চিন্তা করি, 41 কি মৌলিক সংখ্যা? এটা জোর না, এটা 5 নাই, 5 নাই লাস্টে, 0 নাই লাস্টে, হ্যাঁ। তারপরে এইটা ওই যে 49 77 91 না। আর এই দুটা যোগ করলে যে সংখ্যাটা আসে সেটাও 3 দ্বারা বিভাজ্য না, মানে 4 আর 1 5, সেটা তো 3 দ্বারা যায় না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে 40-এর উপরে মৌলিক সংখ্যাটা 41। তাহলে 100 পর্যন্ত বলছে, তাহলে 100 এর নিচে নিচে মৌলিক সংখ্যা কোনটা? 99 কি মৌলিক সংখ্যা? দেখেই বোঝা যাচ্ছে, 9 11 99, এটা তো জীবনে মৌলিক না। তার আগে 98 তো জোড় সংখ্যা, তার আগে 97, 97 কি মৌলিক সংখ্যা? এটা জোড় না। এই দুটা যোগ করলে কত হয়? 16 হয়। সেটা সেটা কিন্তু 3 দ্বারা যায় না, লাস্টে 5 বা কিছু নাই, 5 বা 0 নাই। এবং হচ্ছে এটা হচ্ছে 49 77 আর 91 না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। তার মানে এই দুইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের আসতেছে এখান থেকে 7 থেকে 1 গেলে 6, 9 থেকে 4 গেলে হচ্ছে 5, তার মানে বিয়োগফল হচ্ছে 56। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছেন কি? এক্সাম প্রসিডিওরটা বুঝছেন? আচ্ছা, মানে এইটা কিন্তু আপনাদের মাথার মধ্যে ডিরেক্টলি আসবে। 41 কি মৌলিক? হ্যাঁ, সঙ্গে সঙ্গে চিন্তা করবো যে 41 জোর না, লাস্টে 5 নেই, 3 দিয়ে কি যায়? যায় না, তার মানে এটা একটা মৌলিক। ওকে, এটার নিচে 99, আচ্ছা 99 তো বিজোড়, কিন্তু 9 11 99 এটা হলো না। 97 কি মৌলিক? 97 হচ্ছে 2 দিয়ে যায় না, 5 নাই, 7, মানে লাস্টে ওটা আসে না। এই দুইটা যোগ করলে তো 16 হয়, তার মানে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না, তার মানে মৌলিক। তার মানে 97 থেকে 41 বিয়োগ করলে 56 হবে। এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? কিভাবে করতে হবে বুঝছেন কি? মানে মাথার মধ্যে কিভাবে নিতে হবে বুঝতে পারছেন? যে এত, যে মাঝে মাঝেই বলে যে এত এবং এত এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য, মৌলিক সংখ্যার পার্থক্য লেখো। এটা বলেন দেখি, যে 30 এবং 90 এর মধ্যে, 30-এর পরে কি 31 একটা কি মৌলিক সংখ্যা না? কারণ 31 এই যে 3 আর 1 যোগ করলে তো 4 হয়, মৌলিক হচ্ছে। আচ্ছা, 90 এর আগে কি আছে? 89, 89 8 আর 9 যোগ করলে কত হয়? 17 হয়, এটাও একটা মৌলিক সংখ্যা। বিয়োগ করে দেন, বিয়োগ করলে আসতেছে 7, আর এখানে আসতেছে ওইখানে আসতেছে 8, আর এখানে আসতেছে 5, মানে 58। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 58। ক্লিয়ার? বুঝে গেছে? এইভাবে করে আমরা হিসাবগুলো করবো, এইভাবে করে। এগুলো পারা যাবে। এক কোন ধরনের সংখ্যা? কি লিখছে? এই যে দেখেন, এক কোনটি সংখ্যা, এটাও আসছে পরীক্ষায়, দেখছেন? বই দেওয়া আছে যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা উভয়ই, কোনোটি নয়। অ্যান্সার হবে কোনোটি নয়। এক এক কি ধরনের সংখ্যা? এক হচ্ছে কোনোটি নয় হবে। বেসিক জানতে হবে, তাই না? আচ্ছা, সহমৌলিক সংখ্যা,
এখন হচ্ছে সহমৌলিক সংখ্যা। বলেন সহমৌলিক সংখ্যা কি মনে হয়? সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের মধ্যে কোনো কমন গুণনীয়ক নাই, কমন গুণনীয়ক নাই, তাকে তাকে কি বলে? সহমৌলিক সংখ্যা বলে। কমন গুণনীয়ক নাই তাকে সহমৌলিক সংখ্যা বলে। এদের এই ধরনের সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে। তবে সহমৌলিক সংখ্যা বের করার একটা মারাত্মক মানে শর্টকাট আছে, খুবই সুন্দর একটা শর্টকাট আছে। কি শর্টকাট? যদি আপনি মনে করেন যে দুইটা সংখ্যা আছে, এই দুটো সহমৌলিক কিনা, আপনার যদি কাটাকাটি যায় তাহলে সহমৌলিক না। যেমন এই দুটাই 2 দিয়ে ভাগ যায়, তবে 2 দুগুণে 4 3 দুগুণে 6, কাটাকাটি গেছে সহমৌলিক না। 6 আর 9 দুইটাই 3 দিয়ে যায়, 3 দুগুণে 6 3 3 9, কাটাকাটি গেছে সহমৌলিক না। 9 আর 12, হ্যাঁ কাটাকাটি গেছে, 3 3 9 3 4 12, সহমৌলিক না। 12 আর 17 কাটাকাটি যায় নাই, তার মানে এটা সহমৌলিক। বুঝছেন কি বুঝেন নাই? বুঝা গেছে? কাটাকাটি না গেলে সেটা সহমৌলিক সংখ্যা, কাটাকাটি গেলে সেটা সহমৌলিক না। কারণ কমন গুণনীয়ক থাকলে কাটাকাটি যাবে, আর কমন গুণনীয়ক যাদের নাই তাদের কাটাকাটি যাবে না। একই জিনিস দিয়ে দুইটাকে ভাগ করা যাবে না। মজার না জিনিসটা? ইন্টারেস্টিং না? যাদের কমন গুণনীয়ক নাই তাদেরকে বলা হয় হচ্ছে সহমৌলিক সংখ্যা, কমন গুণনীয়ক যাদের নাই। ওকে, তাহলে বলেন তো 8 আর 21, 8 আর 21 এটা সহমৌলিক কি সহমৌলিক না? বলেন তাড়াতাড়ি বলেন, সহমৌলিক কি সহমৌলিক না? ইয়েস অর নো? সহমৌলিক হইলে ইয়েস বলেন, সহমৌলিক নো হইলে নো বলেন। বলেন ইয়েস অর নো, সহমৌলিক কি সহমৌলিক না? ইয়েস অর নো, ইয়েস অর নো। আপনাদের জন্য পরীক্ষা চলছে, ইয়েস অর নো। 8 এবং 21, 8 এবং 21 সহমৌলিক কিনা? অনেকেই বলছে। অনেকে বলছে ইয়েস, অনেকে বলছে নো। আচ্ছা, কাটাকাটি যাওয়ার সিস্টেমটা কি? কাটাকাটি যাওয়ার কাহিনীটা কি বলেন তো? কাটাকাটি যাওয়ার কাহিনীটা হচ্ছে 8 আর 21 এমন কোনো কি সংখ্যা আছে যেটাকে 8 দিয়েও ভাগ করা যাবে, সেটা আবার 21 দিয়েও ভাগ করা যাবে? আছে পৃথিবীতে কোনো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, কারণ 21 যায় না। 3 দিয়ে 21 যায়, 8 যায় না। 4 দিয়ে 8 যায়, 21 যায় না। 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না। তাহলে হইলো কাটাকাটি যায় না, তার মানে এটা হচ্ছে সহমৌলিক। মানে একটা জিনিস কি মাথায় মাথায় বুঝছেন কি? এটা কিন্তু সহমৌলিক সংখ্যা। ইয়েস, অ্যান্সার হবে ইয়েস, এটা একটা সহমৌলিক সংখ্যা। একটা জিনিস কি মাথায় ঢুকেছেন যে এইটাও কিন্তু মৌলিক না, এটাও কিন্তু মৌলিক না, তারপরেও কিন্তু সহমৌলিক সংখ্যা হইতে পারে। মানে সহমৌলিক দেখলে আপনি মৌলিক সংখ্যার কথা কিন্তু চিন্তা করবেন না। সহমৌলিক মানে হচ্ছে যাদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর নাই, বা অর্থাৎ ফ্যাক্টরের ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে গুণনীয়ক নাই, কমন ফ্যাক্টর নাই। অর্থাৎ কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করা যাওয়া যাওয়া মানে হচ্ছে যে এদের কমন ফ্যাক্টর থাকা, যে 4 এবং 6 দুটাকেই আমি 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ এদের কমন ফ্যাক্টর হচ্ছে 2 আছে। যে এটারও কমন ফ্যাক্টর 2, এটারও কমন একটা ফ্যাক্টর 2 আছে, তাই 2 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। ক্লিয়ার? বুঝা গেছে? মানে মৌলিকের কথা চিন্তা করা যাবে না। অনেকেই যে নো লিখছে, এটার কথা চিন্তা করে লিখছে যে 8 তো মৌলিক না, 21ও মৌলিক না, কিন্তু এটা কিন্তু সহমৌলিক সংখ্যা। হুম, মানে কাটাকাটি করা যায় না আর কি, ওই জন্য লিখছি কাটাকাটি করা যায় না। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখি তো, আরেকটা আসছে, এটা পারবো কিনা দেখেন। 27 আর 54, 27 আর 54 কাটাকাটি যায় না, 27 দ্বিগুণেই তো 54, তার মানে এটা সহমৌলিক নয়। 63 আর 91, 91 সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য, তাহলে 7 13 হচ্ছে 91, আর 7 9 হচ্ছে 63, কাটাকাটি যায়, তার মানে এটাও সহমৌলিক না। 189 আর 210, দেখেন 1 8 আর 9 যোগ করলে কত? 18, আর 2 আর 1 যোগ করলেও 3, মানে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এখানে 3ও 3 দ্বারা বিভাজ্য, তার মানে এগুলো 3 দ্বারা কাটাকাটি যাবে। দেখেন 3 6 হচ্ছে 18, 3 3 9, 3 3 7 হচ্ছে 21, একটা শূন্য, তার মানে 3 দিয়ে মিনিমাম যায়, আরো কাটাকাটি যায়, আর আমি করলাম না। তাহলে যেহেতু কাটাকাটি যায় তার মানে সহমৌলিক হবে না। কিন্তু 72 আর এখানে আছে 97, 52 আর 97 এদের মধ্যে কাটাকাটি যাবে না। দেখায় বুঝাই যাচ্ছে যে 52
97 তো একটা মৌলিক সংখ্যা, এর ইয়া তো 1197, আর এখানে তো এর গুণনীয়কের মধ্যে তো এমন কিছু থাকবে না যেটা দিয়ে কাটাকাটি যাবে, তার মানে অবশ্যই এটা হচ্ছে এটা। কথা কি বোঝা গেছে? মানে এখানে এখানে কিন্তু একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে মানে অনেক সময় বুদ্ধি করে কি করে বলেন তো, আপনাকে দিল 13 আর 91 সহমৌলিক কিনা, বলেন বলেন তো হবে কিনা, এটা কি সহমৌলিক কিনা, ইয়েস অর নো, দেখি বুদ্ধিটা বুদ্ধিটা আপনারা পারেন কিনা, ইয়েস অর নো, এটা সহমৌলিক কিনা? হ্যাঁ, মানে মাথা কিন্তু ঠিক থাকতে হবে, মাথা কিন্তু ঠিক থাকতে হবে, একটা মৌলিক থাকলেই যে সহমৌলিক হয়ে যাবে এমন না কিন্তু। দেখেন 13 আর 91, 13 কে 13, 7 13 কিন্তু 91 কাটাকাটি যায়, যেহেতু কাটাকাটি যায় এটা কিন্তু সহমৌলিক নয়, এটা কিন্তু সহমৌলিক নয়। কথা কি বুঝা গেছে? এটা কিন্তু সহমৌলিক নয়, কাটাকাটি করা গেলেই কিন্তু সহমৌলিক হবে না। তাই মৌলিক সংখ্যা থাকলে মানে এখানে মৌলিক সংখ্যা আছে, সেই সেই জন্য এটা সহমৌলিক হয়ে যাবে এমন কোনো কথা নাই। এখানে মৌলিক সংখ্যা আছে, এটা কিন্তু সহমৌলিক, মানে ওইভাবে চিন্তা করা যাবে না, আমি যেভাবে করে বলতেছি ওইভাবেই চিন্তা করতে হবে। সেটা কি, কাটাকাটি যাওয়া না যাওয়া নিয়ে চিন্তা করতে হবে, ক্লিয়ার? মানে এইটা চিন্তা করাই যাবে না যে হ্যাঁ মৌলিক থাকলেই সহমৌলিক হয়ে যাবে, এমন না কিন্তু। ঠিক আছে? যেমন 13 তো মৌলিক, তারপরেও কিন্তু এটা সহমৌলিক সংখ্যা না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে করে এই পার্টটা আমরা পড়ে ফেলছি। আর আজকের দিনের জন্য আমরা আর একটা ছোট্ট পার্ট পড়বো। সেই পার্টটা আজকে আর পড়বো না, আগামী দিন যেহেতু শেষ শেষ এই বাস্তব সংখ্যা নিয়ে আমাদের শেষ ক্লাস হবে আগামী দিন। তো এই বাস্তব সংখ্যাটা নিয়ে আগামী দিন যেহেতু পড়বো, আজকে অনেকেরই মাথা টাথা ঘোরা শুরু করছে হয়তো আচ্ছা, আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানান। আর হচ্ছে এটা কিন্তু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আমি একবারে যেগুলো পরীক্ষায় আসছে সেগুলোই করাইছি, তাই আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস কিন্তু বেশি বেশি করে করা লাগবে, যাতে করে যাতে করে যাই কোশ্চেন আসুক আপনারা যাতে পারেন, ঠিক আছে? আর বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে আহ, অবাস্তব সংখ্যা করাবো, হ্যাঁ অবাস্তব সংখ্যা করাবো, আই এবং ওমেগা দুইটা অবাস্তব সংখ্যা, দুইটা দুইটা জিনিস আছে অবাস্তব সংখ্যা নিয়ে। সেটা হচ্ছে একটা আই আছে, ইমাজিনারি নাম্বার, রুট আই ইকুয়াল হচ্ছে √-1, আর ওমেগা হচ্ছে ঘনমূলের একক, এটা করাবো। আমার এডিশন 2-এ, হ্যাঁ এডিশন 2-এ কিন্তু আমাদের ইয়েতে আছে ওই যে এই অবাস্তব সংখ্যার অঙ্কগুলো আমাদের এখানে তুলে দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।